তো ন্যারেশনে আমরা একদম বেসিক থেকে শুরু করব যাতে করে একদম ক্লিয়ার হয়ে যায় ন্যারেশনটা, বা আগে যাদের একটু একটু প্রবলেম ছিল, ঠিক আছে, এবং ভিন্নভাবে পড়ব। ন্যারেশন এই ওয়ার্ডটার অর্থ কি বলতো? উক্তি, তাই না? কিন্তু উক্তি কথাটা আসলে আমরা যে গ্রামাটিক্যালি ন্যারেশন করি ওখানে উক্তি কথাটা ইউজ হয় না। ন্যারেশন তো আমরা উক্তি লিখি। হ্যাঁ, এই উক্তি কথাটা আসলে কি মানে ন্যারেশনের ক্ষেত্রে আসলে কোনো কাজে আসে না। কেন কাজে আসে না? ন্যারেশনে আমরা উক্তির কিছুই করি না। আসলে ন্যারেশনে আমরা কি করি? ন্যারেশন এই ওয়ার্ডটার ভার্বের ফর্ম হচ্ছে যে ন্যারেট। ন্যারেট অর্থ কি করা? বর্ণনা করা। দেখো, যেমন কনসেন্ট্রেট অর্থ কি? মনোযোগ দেওয়া। আর কনসেন্ট্রেশন হচ্ছে মনোযোগ দেওয়ার যে কাজটা, এটাকে কনসেন্ট্রেশন বলে, তাই না? প্রোডিউস অর্থ কি? উৎপাদন। আর উৎপাদনের যে কাজটা, কাজের নাম, যেটাকে বলা হয় যে ক্রিয়াবাচক বিশেষ্য। কি বলা হয়? ক্রিয়াবাচক বিশেষ্য। মানে এটা কাজের নাম বুঝায়। কি বুঝায়? কাজের নাম। কনসেন্ট্রেট, কনসেন্ট্রেশন, প্রোডিউস, প্রোডাকশন, তাই না? সেম ভাবে ন্যারেট বর্ণনা করা, আর এটার যে নাউন ফর্মটা সেটা হচ্ছে ন্যারেশন। তাহলে ন্যারেশনের মেইন কথা আসলে বর্ণনা করা। মেইন কথা কি? বর্ণনা করা। ওয়ালাইকুম সালাম। বুঝতে পারতেছো আমার কথা? এখানে আমরা আসলে কি বর্ণনা করি? এখানে দুজনের কথাকে, দুজনের কি কি কথাকে আমরা নিজের ভাষায় বর্ণনা করি। নিজের ভাষায় কি করি? বর্ণনা করি। দুজনের কথা মানে কি? তোমাকে প্যাসেজে বা প্রশ্নে তোমাকে দুজন অথবা একাধিক ব্যক্তির কথোপকথন দিবে, যেটা তারা সরাসরি করেছিল, যে কথাটা তারা সরাসরি বলেছিল। এই কথাটাকে নিজের ভাষায় লিখতে হবে। ইন্টারমিডিয়েটের সবচেয়ে বেশি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তুমি দুজনের কথাকে নিজের ভাষায় বলতেছো, এটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে। কারণ প্রশ্নগুলো আগের মতো না। এখানে কে কাকে কোন কথা বলতেছে তোমরা বুঝবা না। যেমন সে ফর এক্সাম্পল, আমি তোমাদের জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য এখানে যাচ্ছি। যেমন 2 নাম্বারটা একটু পড়ে দেখো তো, কে কার সাথে কথা বলতেছে, বুঝো কিনা? আমরা এখনো নিয়মে যাই নাই। শীত শেষ হয়ে গেছে, অনেকগুলো শীত ছিল, সব শেষ হয়ে গেছে। সেকেন্ড ইয়ারে শেষ হয়ে গেছে। তো যাওয়ার সময় নিয়ে যেতে পারবা, যাওয়ার সময় স্কুল লাইব্রেরিতে পাবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, স্কুল লাইব্রেরি থেকে নিয়ে যেতে পারবা যাওয়ার সময়। হ্যাঁ, একটা শিখ দেখছো? এটা ইজি না একদম? কিন্তু কে কোন কথা কাকে বলছে বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? বলো বলো, কেউ বুঝতে পারলে আমাকে বলো, সমস্যা নেই। হ্যাঁ, দেখছো কেমন জটিল না? এরকম সিম্পলের মধ্যে গর্জিয়াস আসবে, বুঝছো? দেখবা সিম্পল, কিন্তু তুমি কিছুই বুঝবে না। শুধু এটা না, আরো আছে এরকম। এখানে আসলে উইমেন দুইজন। উইমেন কয়জন? দুইজন। বুঝে যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, কিং কার সাথে কথা বলছে? বুঝে যাচ্ছে কিছু? যাচ্ছে না। দেখছো এরকম কনফিউজিং ইয়াগুলো, ন্যারেশন গুলো ইন্টারমিডিয়েট লেভেলে। তোমরা এখানে আরো কিছু আছে এরকম, আস্তে আস্তে বুঝতে পারবা যে কি পরিমাণ কনফিউশন থাকে ন্যারেশনে ইন্টারমিডিয়েট লেভেলে। বুঝতে পারছো? ওকে, চলো আমরা এবার নিয়মে চলে যাই। এবার রেখে দাও, এটা রেখে দাও, এবার নিয়মে চলে যাই। দুজনের কথাকে বা একাধিক জনের কথাকে নিজের ভাষায় কি করা? বর্ণনা করা। আচ্ছা, তাহলে আমি জাস্ট সিম্পলি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ধরো হচ্ছে ফাহিম said রাবেয়া আমার নাম মাথায় আসে না, তো এই জন্য আমি আমার ক্লাসমেট তারপর স্টুডেন্ট এদের নাম দিই এখানে। ফাহিম said রাবেয়া you are my best friend. Okay, দেখো ফাহিম এবং রাবিয়া একটা কনভারসেশন মেক করছে, এই ওদের কথাটা আমরা শুনছি। এখন আমরা আরেকজনকে নিজের ভাষায় কথাটা বলবো,
কিভাবে বলবো দেখি বলো তো? যে আমরা বলবো যে ফাহিম রাবিয়াকে বলছে যে সে তার বেস্ট ফ্রেন্ড, এভাবে বলবো না? ফাহিম রাবিয়াকে বলছে সে তার বেস্ট ফ্রেন্ড, এভাবে তো বলবো নাকি? ওকে, তাহলে দেখো এই সেম কথাটাকে আমি জাস্ট ইংলিশে লিখতেছি যে ফাহিম রাবিয়াকে বলেছিল যে যে সে তার বেস্ট ফ্রেন্ড। সে মানে কি? ইউ আর রাবিয়া না? ওকে, তো রাবিয়া মানে কি? সে সে তার যেহেতু বলছে সে মানে কি, তাহলে রাবিয়ার জন্য সি হবে সে। তারপরে এটা এটা চেঞ্জটা জাস্ট আমি আমার মতো করতেছি, এরপরে বলবো সে তার। তার মানে কি? কার? ফাহিমের না? তাহলে ফাহিমের জন্য কি হবে? তার। হ্যাঁ, তার ইংলিশ হচ্ছে হিজ। আচ্ছা, আমরা মুখে মুখে দুজনের কথাকে জাস্ট নিজের ভাষায় বললাম, বলে লিখলাম, তাই না? ওকে, একটু এতটুকু লিখে ফেলো, এটা লিখে ফেলো। এখান থেকে কিন্তু আমরা পড়বো, আমরা কোনো রুলস করবো না, কিন্তু অন্যান্য ওগুলোর মতো রুলস করবো না। হ্যাঁ, দেখবো দেখবো। হ্যাঁ, বুঝি নাই কথা। এখানে এখানে আচ্ছা বলবো, যাওয়ার সময় বলবো। ইমন উদাহরণটা লিখো, লিখছো? আচ্ছা, তোমার সাথে একটা ছেলে বসেছে, ওর নাম কি জানি? মেহেরাজ, মিনহাজ, আমরা শুনছি মেঘনাথ। হ্যাঁ, আল্লাহ জানে। এই সবাই লিখছো তো? হ্যাঁ, এখন দেখো আমরা দুজনের কথাকে যখন নিজের ভাষায় ন্যারেট করি, অর্থাৎ ন্যারেশন করি, তখন তখন আমরা নিজের অজান্তে অনেক কিছু চেঞ্জ করে ফেলি, তাই না? এই অজান্তে যা যা চেঞ্জ হয় আসলে ওগুলাই আমাদের কি করতে হবে? গ্রামাটিক্যালি চেঞ্জ করা লাগবে। দেখো আমরা কি কি চেঞ্জ করছি, সেটা হচ্ছে এখানে একটা চেঞ্জ হয়েছে, তাই না? এটা উঠে দ্যাট বসছে, ইউ শি হয়ে গেছে, মাই হিজ হয়ে গেছে, তাই না? এই সবাই কথাগুলো বুঝতেছো? আটটাকে আমি কি লিখলাম? কেন আটটাকে ওয়াজ লিখলাম? কারণ হচ্ছে যে তারা যখন কথা বলতেছিল তখন তারা সরাসরি কথা বলতেছিল, তাই না? কিন্তু তাদের কথা যখন আমরা নিজের ভাষায় বর্ণনা করতেছি তখন ওই টেন্সটা আর নাই, তাই না? একটু অতীত হয়ে গেছে না এখন ওদের কথাটা যখন আমি হুবহু বলতেছি নিজের ভাষায় তখন অতীত হয়ে গেছে না? তো এই জন্য একটু অতীত করে দিলাম এখানে, বাট এগুলো আমরা বিস্তারিত জানবো, একটু পরেই জানবো। তাহলে আমরা এখানে একটা চেঞ্জ পাইলাম, দুটা চেঞ্জ পাইলাম, তিনটা চেঞ্জ পাইলাম। আর একটা চেঞ্জ হচ্ছে এখানে একটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে এই সেন্টেন্সের উপরে ভিত্তি করে, অর্থাৎ এই কথার উপরে ভিত্তি করে এখানে যদি প্রশ্ন করা হয় তাহলে এখানে আমরা বলবো যে ফাহিম রাবিয়াকে জিজ্ঞেস করেছিল যে, তাই না? ফাহিম রাবিয়াকে যদি কোনো উপদেশ দেয় তাহলে আমরা বলবো যে ফাহিম রাবিয়াকে উপদেশ দিয়েছিল যে, এভাবে বলবো না? তাহলে এখানে একটা চেঞ্জ হয়। টোটাল চেঞ্জ তাহলে কয়টা দেখো? 1 নাম্বার চেঞ্জ, 2 নাম্বার চেঞ্জ, এগুলা ধরে আগাবো কিন্তু। তারপর হচ্ছে 3 নাম্বার চেঞ্জ। 3 নাম্বার চেঞ্জটা কি দেখো? 3 নাম্বার চেঞ্জ হচ্ছে যে মূলত প্রোনাউন চেঞ্জ। এই দুইটা কিন্তু প্রোনাউন, এখানে প্রোনাউন গুলোকে আমরা চেঞ্জ করলাম। এটা হচ্ছে 3 নাম্বার চেঞ্জ। আর 4 নাম্বার চেঞ্জ করছি আমরা, ভার্ব চেঞ্জ করছি। 4 নাম্বার চেঞ্জ, 4টা জিনিস চেঞ্জ করলাম, তাই না? এই ন্যারেশনে মেইনলি এই 4টা জিনিস আমাদের চেঞ্জ করা লাগবে, এগুলাই হচ্ছে মেইন। এগুলা জানা মানে তুমি 70% জেনে গেলা বা 80% জেনে গেলা, আর বাকিগুলো হচ্ছে 20% বা 30% কভার করো। তাহলে সবাই আমার সাথে সাথে বলো, প্রথম চেঞ্জ ইজ সেইডের চেঞ্জটা, তাই না? সেকেন্ড চেঞ্জ ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, ইনভার্টেড কমা উঠে কি বসে? দ্যাট। থার্ড চেঞ্জ হচ্ছে প্রোনাউন গুলো চেঞ্জ হয়, কি চেঞ্জ হয়? প্রোনাউন গুলো। আর ফোর্থ চেঞ্জ হচ্ছে ভার্ব চেঞ্জ হয়, কি চেঞ্জ হয়? ভার্ব চেঞ্জ হয়। বুঝছো কথাগুলো? এখন দেখো তারা যখন একে অপরের সাথে কথা বলতেছিল তখন তারা ডিরেক্টলি কথা বলতেছিল। তারা কিভাবে কথা বলতেছিল? ডিরেক্ট কথা বলতেছিল, সরাসরি কথা বলতেছিল। এই জন্য এটাকে ডিরেক্ট বলা হয়। কি বলা হয়? ডিরেক্ট স্পিচ বলা হয়, ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন। অর্থাৎ তারা একে অপরকে সরাসরি বর্ণনা করছে, কথা বলছে, এই জন্য ডিরেক্ট স্পিচ, কথা বলা বা ন্যারেশন বলা হয়।
বুঝতেছো কথা? বুঝতেছো? ওকে। আর আর এখানে এখানে তারা কেউ কথা বলতেছে না, এখানে তাদের দুজনের কথাকে আমি নিজের ভাষায় বর্ণনা করতেছি, তাহলে এটা এখন ইনডিরেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? ইনডিরেক্ট। এই জন্য এটাকে ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন বলা হয়। বুঝতেছো কথাগুলো? ওকে। এগুলো আরো কিছু নাম ডাকা হয়, ওই নামগুলো আমরা ওগুলোতে যাবো না, ওগুলোর দরকার নাই আসলে, বুঝছো? ওগুলো আমরা পরে জানবো, পরে জাস্ট জানার জন্য জানবো, ওগুলোর কোনো দরকার নাই। যেমন এই দুইটা না জানলেও কিন্তু হইতো, তাই না? জাস্ট এর ফাঁকে দিয়ে আমরা একটু করে জেনে নিলাম। এভাবে যেগুলো অপ্রয়োজনীয় ওগুলো ফাঁকে ফাঁকে আমি বলবো, রিপোর্টের স্পিচ, রিপোর্টিং ভার্ব, এগুলো ফাঁকে ফাঁকে বলবো, বাট এখন কোনো দরকার নাই। এখন আমরা জানি জাস্ট দুইজনের কথারে নিজের ভাষায় বর্ণনা করতে হবে। এই বর্ণনা করতে আমাদের 4টা চেঞ্জ করা লাগবে। কয়টা চেঞ্জ করা লাগবে? 4টা। ক্লিয়ার বিষয়টা? ওকে। এবার আমরা প্রথম চেঞ্জ থেকে যাব, অর্থাৎ এখান থেকে একটা একটা ক্লিয়ার করে যাব। প্রথম চেঞ্জটা কি কি হইতে পারে, সর্বোচ্চ কি কি হইতে পারে, দ্বিতীয় চেঞ্জটা কি হইতে পারে, তৃতীয় চেঞ্জ কি হইতে পারে, চতুর্থ চেঞ্জ কি হইতে পারে, একটা একটা চেঞ্জ ধরে যাব। এই চেঞ্জগুলো হয় মূলত এই যে এখানে বাক্যটা, এই চেঞ্জটা হয় এই বাক্যটা অনুসারে। কি অনুসারে? অর্থাৎ কথা কথা কিভাবে বলতেছে, নরমালি কথা বলতেছে, প্রশ্ন জিজ্ঞেস করতেছে, না তার জন্য দোয়া করতেছে, হ্যাঁ মানে আশীর্বাদ করতেছে, এটার উপর নির্ভর করে। ঠিক আছে? এই যে এখানে সেন্টেন্স মূলত হচ্ছে 5 প্রকারের থাকতে পারে। কত প্রকার থাকতে পারে? 5 প্রকার থাকতে পারে। এই সেন্টেন্সটা হচ্ছে এখানে অর্থ অনুসারে যে 5 প্রকার আছে এগুলো থাকতে পারে। এই 5 প্রকার থাকতে পারে, তাই না? ওকে। আমরা এগুলো কেন লিখবো, এটা লিখার আরেকটা কারণ হচ্ছে এর পরবর্তী আমরা যে ইয়াতে যাব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে যাব। কিসে যাব? ও চেঞ্জিং সেন্টেন্সে এই 5 প্রকার চেঞ্জ আমরা ওখানে শিখবো, জানবো, ওই জন্য ওইটাও লাগবে। এই 5 প্রকার কি কি বলতো? এটাকে আমরা এর আগে লিখছিলাম, এগুলা লিখি নাই না? লিখছিলাম? লিখি নাই। ওকে। প্রথমটা কি? পাশে জায়গা খালি রাখবা, এগুলোর পাশে আমরা প্যাটার্ন লিখবো। লিখছো সবাই? ওকে। অ্যাসার্টিভ মানে কি বলতো? মানে নরমাল যে বাক্যগুলো আছে, তাই না? নরমাল যে বাক্যগুলো আছে এগুলো বলো, যে যার যার মতো করে অবশ্যই বলবা। অ্যাসার্টিভ হচ্ছে নরমাল বাক্য। একটা নরমাল বাক্যের প্যাটার্ন কি? নরমালি একটা বাক্যের প্যাটার্ন কি? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তাই না? এটা তো একটা নরমাল বাক্যের প্যাটার্ন, তাই না? আর ভার্ব নিয়ে কিন্তু আমরা বিস্তারিত জেনেছিলাম মডিফায়ার করার সময়। এটা কেউ মিস করলে আমাকে বলবা, আমাদের রেকর্ড ক্লাস আছে, শুধু ভার্ব এবং পার্টিসিপেন্ট স্পিচের রেকর্ড ক্লাস আছে, আমাকে গ্রুপে মেসেজ দিবা, আমি ওখানে দিয়ে দিব। ঠিক আছে? ওকে। তাহলে ভার্বে এবং পার্টিসিপেন্ট স্পিচ ক্লিয়ার হয়ে যাবে। দেখো অ্যাসার্টিভ এটা জাস্ট সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, শেষ। কেন আমরা প্যাটার্নগুলো মাথায় রাখবো? কারণ এই যে চেঞ্জ করার সময় আমাদের এগুলো লাগবে, চেঞ্জিং সেন্টেন্সও লাগবে, ন্যারেশনও লাগবে। কেন লাগবে একটু পরে বুঝবো। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক বা প্রশ্নবাচক দেওয়া বলে আর কি। এই প্রশ্নবোধক বাক্য দুই ভাবে হয়। কয় ভাবে হয়? দুই ভাবে হয়, মনে রাখবা। যত প্রশ্নবোধক বাক্য আছে তুমি রিটেনে মানে রাইটিং এ লিখার সময় অথবা মুখে বলার সময় যত ইংলিশে প্রশ্নবোধক বাক্য আছে সবগুলো চাইলে দুইটা প্যাটার্নে ফেলতে পারো। কয়টা প্যাটার্নে?
দুইটা প্যাটার্ন, এগুলো সবসময় এই প্যাটার্ন মেনে চলে। কি প্যাটার্ন দেখো, একটা হচ্ছে হয় সেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, অথবা কি দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। আর অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়ে যায় তাহলে এরপরে সাবজেক্টটা পরে আসবে, যেহেতু সাবজেক্টটা আগে আসতে পারতেছে না, এরপরে এখানে কিছু আসলে বাকি অংশগুলো আসবে, আর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখানেও সেম ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড যখন আগে চলে আসে তখন তো অক্সিলারি ভার্ব আগে আসতে পারে না। সবাই বুঝতেছো কথাগুলো? আচ্ছা, এটার জন্য দেখতেছো তোমরা, তো আমাকে বলতেছো না কেন? এটা তো ইম্পর্টেন্ট না, তোমাদের বোঝা ইম্পর্টেন্ট। আমাকে বলবা না, আমি দরকার এক পাশে ফালা রাখবো, এটা ফালা দিব, যত ভাঙা ফেলবো। আচ্ছা ওকে, এই মন, এটা তো তোমাদের তো সমস্যা হচ্ছে না নাকি? এই যে দেখো, আমি তোমাদের আরেকটা ক্লাসে বলছি না যে নিচে লিখতে লাগলে যদি না দেখো আমাকে সাথে সাথে বলবা, আমি উপরে নিয়ে যাব। এখন বললে কি হবে, এখন তো আমি নিচে নামাই দিছি। হ্যাঁ, এখন ভালো দেখে ফেলছে, এই ক্লাইম্ব আপ করতে পারে না। ওকে দেখো, এই যে অক্সিলারি ভার্ব আগে যদি না আসে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয় তখন ডাব্লিউএইচ ওয়ার্ড এর পর পর অক্সিলারি ভার্বটা চলে আসবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব সামনে আসাটা কি পরিমাণ ইম্পর্টেন্ট দেখো ইন্টারগেটিভের জন্য। এরপরে বাকি প্যাটার্ন একদম সেম থাকবে, বাকি অংশ বসবে। এই প্যাটার্নগুলো সবসময় মেনটেন করে ইন্টারগেটিভ, এই দুইটা প্যাটার্ন। এবার দেখো, তুমি যত বাক্য বানাও জাস্ট এই সিস্টেমে ফেলে দিবা, আর কোনো কাজ নাই, খালি এই সিস্টেমে ফেলে দিবা। যেমন চেঞ্জিং সেন্টেন্সে আমরা কোনো রুলস পড়বো না। কেন পড়বো না? কারণ আমরা এই যে এখান থেকে এই সিস্টেমে ফেলবো, এখান থেকে এই সিস্টেমে ফেলবো, রুলস পড়া ছাড়াই করে ফেলবো। বুঝতে পেরেছো বিষয়টা? এই জন্য এগুলো বোঝাটা জরুরি। এবার দেখো ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি আগে বলো, ইম্পারেটিভ মানে কি? আচ্ছা, আমি উপরে লিখতেছি। ইম্পারেটিভ মানে কি বলতো? ইম্পারেটিভ মানে কি? আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধও বলে। কি বলে? নিষেধ। এই ইম্পারেটিভ সাধারণত দুই ভাবে হয়। কয় ভাবে হয়? এই দুই ভাবের বাইরে কোনো ইম্পারেটিভ হয় না। দেখো প্যাটার্ন, আমরা প্যাটার্ন শিখে ফেললে তাহলে সবকিছু আমাদের ইজি লাগবে। দেখো দুই ভাবে কিভাবে হয়। হয় প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়। তোমরা যারা ভার্বের ক্লাসটা পাও না, ওই ভার্বের ভিডিওটা দেখে নিও, তাহলে প্রিন্সিপাল ভার্ব কি এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। হয় প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে, অথবা লেট দিয়ে শুরু হবে, তবে একটা হচ্ছে শুধু লেটের একটা বিষয় আছে, আর একটা হচ্ছে যে যদিও লেটাস আলাদা করেও লেখা যায়, বা লেট দিয়ে ধরো মাথায় রাখলে হবে, লেট দিয়ে ধরো, ওইটা আমরা পরে জানবো। ইম্পারেটিভ হয় প্রিন্সিপাল ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে। ওকে, তাহলে প্রিন্সিপাল ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে কি হবে? এরপরে বাকি অংশ বসবে, এরপরে ফুল স্টপ। আর লেট দিয়ে যখন হবে তখন একটা প্যাটার্ন মেনটেন করবে সব সময়। আচ্ছা, এই তোমরা যে ক্লাসে কথা বলতেছো, কি নিয়ে কথা বলতেছো দেখি বলো। তোমাদের কি এমন ইম্পর্টেন্ট কথা যেটা ক্লাস থেকে ইম্পর্টেন্ট হয়ে গেল? আমাকে একটু বলো, শুনি। আমিও ক্লাস টিচিং ছেড়ে ওই কথাগুলো বলবো, দেখ না, ক্লাস থেকে যেহেতু ইম্পর্টেন্ট। দেখো এই লেটের পরে সাবজেক্ট আসে, বাট সাবজেক্টের সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। এরপরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে, আর এই ভার্বটাও বেস ফর্ম হয়। এরপরে বাকি অংশ। এটা হচ্ছে ইম্পারেটিভের প্যাটার্ন, সবসময় এগুলো মেনটেন করবে। লেটের পরে সবসময় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, আর ভার্ব সবসময় বেস ফর্ম হবে। আমরা প্রোনাউন ডিফারেন্সিয়েশনের সময় একটা বক্স করছিলাম, তাই না? যে আই, মি, মাই, হি, হিম, হিস, এরকম পড়ছিলাম না? এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এগুলো কি? শি, হার, হার, এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অর্থাৎ লেট আই বসতে জীবনে কখনো দেখছো বা শুনছো? লেট আই, হ্যাঁ, সবসময় লেট মি। লেট উই কখনো শুনছো? কি আছে? লেট আস, তাই না? তারপরে অন্যান্য ইয়ার ক্ষেত্রেও আমরা দেখি কি
অবজেক্টিভ ফর্মগুলো বসে, তাই না? ওকে, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এবার আসি অপটেটিভ। অপটেটিভ মানে কি? ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা, এভাবে মনে রাখবে, ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা। অপটেটিভ আছে এভাবে দুই ভাবে না, অপটেটিভ আসলে এটা একটা প্যাটার্নে লিখি। এটা দেখো, ইচ্ছা বা আকাঙ্ক্ষা বুঝাইতে লিখে যে আই উইশ লিখে, আই ফ্যান্সি যদিও আসে না, বাট তারপরে লিখে রাখতেছি ফ্যান্সি আসে। অথবা মে দিয়ে শুরু হয়, মে দিয়ে শুরু হয়, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, বেস ফ্রম তাও, এরপরে বাকি অংশ বসে। এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এগুলো দিয়ে শুরু হয়। অথবা এটা আলাদা, হ্যাঁ, অনেক সময় হেড দিয়ে হয়, এখানে হেড একটা লিখো। এটা খুব কম, ইন্টার দেখা যাবে না। হ্যাঁ, এসবিতে পাইতে পারো, ইন্টার কঠিন না সবকিছু থেকে। এখনো সেকেন্ড ইয়ারে পোলাবেন নিয়ে আসলে সেটা পারে না ভালো করে, জন্য কিচ্ছু পারে না। এই বুঝছো, এই যে তোমরা ফার্স্ট ইয়ারে সেকেন্ড পেপার জেনে ফেলতেছো, তাই না? সেকেন্ড ইয়ারে ওদের প্রি টেস্ট চলে আসছে, কিন্তু পড়ে ফেললে ভালো না? ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়ে ফেললা। হ্যাঁ হ্যাঁ, আসে তো। আমি তো তোমাদের বলছি সরকারি কলেজগুলোতে দেয় না সাধারণত, বাট কমার্স কলেজে গত বছর দিয়ে দিছে। তো এটা বলা যায় না, এটা স্যারদের ইচ্ছা। কলেজে আসতেছে এটা ইম্পর্টেন্ট নাকি তোমাদের জানাটা ইম্পর্টেন্ট? কলেজ দিয়ে কি করবা? তোমাদের তো বোর্ড, মেইন কি টার্গেট তো এইচএসসি। কলেজে সব ভালো করে পারলা, কলেজে টিচারের খাতা, আচ্ছা এগুলো রেকর্ড হচ্ছে, এগুলো কেটে দিব। দেখো, আই উইশ, আই ফ্যান্সি, হ্যাড দিয়ে শুরু হবে, এরপরে অথবা মে দিয়ে শুরু হবে। মে দিয়ে আসলে এই মে কেন আসে এটা কেউ বলতে পারবা? এই দেখো, বলে না মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ। তুমি দেশে দুর্নীতি করে, হ্যাঁ, দুনিয়ার টাকা জমায় প্রত্যেক বছর একবার করে হজে যাও, ঠিক আছে? তাহলে তোমার ওই টাকায় কি আল্লাহ তোমাকে ব্লেস করবে? অন্যের হক মেরে দেওয়া টাকা দিয়ে তুমি কোথায় যাও? রাস্তার টাকা মেরে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, আবার ওখানে এইভাবে ফটো সেশনও করো, ঠিক আছে? তাহলে এখানে মে আল্লাহ বলে কেন? আল্লাহ ব্লেস চাইলে করতেও পারে, নাও করতে পারে। মে মানে সম্ভাবনা বোঝায়, মে মানে কি বোঝায়? এই জন্য কাউকে দয়া করার সময় আমরা বলি না যে ক্যান আল্লাহ ব্লেস ইউ, বলি না, বা আল্লাহ ক্যান ব্লেস ইউ বলি, আমরা মে আল্লাহ ব্লেস ইউ, মানে আল্লাহ তুমি তো কিরকম পাপি না ভালো এটা তো জানি না, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তুমি ভালো হলে ব্লেস করবে, এই হচ্ছে বিষয়। তাহলে দেখো, সাবজেক্টের পরে ভার্বের বেস ফ্রম, আর এখানে মে। এবার আসি এক্সক্লেমেটরিতে আসি। এক্সক্লেমেটরি মানে কি বলতো? এই বানানো হয়েছে কিনা বলো? এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি দুই ভাবে হয়। একটা হচ্ছে ওয়ার্ড বা হাউ দিয়ে শুরু হয়, এরপরে ডট 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 মানে এখানে কিছু লিখা বসে, এরপরে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব সবার লাস্টে থাকে। এক্সক্লেমেটরিতে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব সবার লাস্টে থাকে, এরপর একটা আশ্চর্যবোধক চিহ্ন হয়। বুঝতে পারতেছো? হ্যাঁ, এগুলো লিখে রাখো প্যাটার্নগুলো। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব সবার লাস্টে হয়। আর সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বের পরে যদি কিছু আসে কখনো, ওগুলো সাধারণত আসে হচ্ছে ফ্রেজ আসে। কি আসে? ফ্রেজ আসে। এরপরে যদি কিছু আসে, কিরকম দেখো, উদাহরণ দিচ্ছি। What a funny joke it is. কি ফানি জোক এটা। হ্যাঁ, এখন দেখো, এই হোয়াট এর পরে ডট 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 মানে এখানে অনেক কিছু বুঝতে পারে নরমালি কথাগুলো, আর লাস্টে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব বসছে। এখন দেখো,
তুমি যখন আরো কিছু অ্যাড করবা, অর্থাৎ এখানে আরো কিছু অ্যাড হতে পারে, তবে সেগুলো ফ্রেজ হইতে হবে। মানে ক্লজও আসতে পারে, বাট নর্মালি ফ্রেজ বসে। আর ধরো এইটাই ভাবে থাক, আমি আরেকটা দেখাচ্ছি। they made, দেখো what dot 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 subject finite verb, এরপর দেখো ফ্রেজ বসতেছে। to entertain people, এরপর এখানে অবশ্য এই কথাগুলো বুঝছো? দেখো ফাইনাইট ভার্বের পরে যেটা বসছে, এখানে আর কোনো সাবজেক্ট বা ভার্ব বসে না, এখানে ডিরেক্ট একটা ফ্রেজ বসছে, টু প্লাস ভার্ব, এরপরে যদি আরো দুই একটা ওয়ার্ড আসে, এটার নাম কি বলো তো? মনে আছে? ভুলে গেছো? টু প্লাস ভার্বকে কি বলে? আর আরো দুই একটা ওয়ার্ড আসলে সেটা কি বলে? হ্যাঁ, ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এই ধরনের ফ্রেজগুলো বসে। আরেকটা প্যাটার্ন হচ্ছে যে কোনো ওয়ার্ডের পরে আশ্চর্যবোধক চিহ্ন আসবে, এরপরে সাবজেক্ট, এরপরে ফাইনাইট ভার্ব, অর্থাৎ এভাবে থাকবে, অর্থাৎ বাকি অংশ বসে যাবে এভাবে। যে কোনো ওয়ার্ডের পরে আশ্চর্যবোধক চিহ্ন, এরপর সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ওইটার উদাহরণ কিরকম? তো উদাহরণ হচ্ছে কি এটা বলো তো? ওয়াও, ইউ হ্যাভ ওন $1 মিলিয়ন নাকি সাবস্ক্রাইবার। দেখো তো এইভাবে এখানে কিন্তু নরমালি অ্যাসার্টিভ এর মতো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, বাট এই পুরো সেন্টেন্সের মাঝে একটা আশ্চর্যবোধক চিহ্ন চলে আসার কারণে এই পুরো সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি হয়ে গেল। কি হয়ে গেল? এক্সক্লেমেটরি হয়ে গেল। বুঝতে পারছো বিষয়টা? তবে এটাকেও আবার এক্সক্লেমেটরি একটা ভাইব ধরা হয় আলাদা, এটাকে চাইলে অ্যাসার্টিভও চিন্তা করতে পারো। এরপর থেকে তোমরা এখানে আর দেখবে না, এটা অন্য জায়গায় পাবা। এবার দেখতেছো? আচ্ছা, নেক্সট ক্লাস থেকে এটা থাকবে না বা এইদিকে রাখবো। আচ্ছা, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, এই যে এভাবে ওয়াও বা কোন একটা ওয়ার্ডের পরে এখানে কিন্তু কোনো মানুষের নামও হইতে পারে। কি আসতে পারে? কোনো মানুষের নাম। কিরকম হইতে পারে দেখো, যে ইমন, ইউ ডিড ইট, তুমি এটা করেছো। ধরো ফুটবল খেলা হচ্ছে, লাস্টে তুমি একটা গোল দিয়ে দিছো 90 মিনিটে, ঠিক আছে? ইউ ডিড ইট, তুমি এটা করেছো। দেখছো? এই যে নামের পরও কি হতে পারে? আশ্চর্যবোধক চিহ্ন হইতে পারে। ও আচ্ছা, সরি, ইউ ডিড ইট হবে, আমি ইউ লিখলাম, ইউ ডিড ইট। এবার ইউ ডিড ইট। প্যাটার্ন সবগুলো ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে ন্যারেশন আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হবে দেখো, বলতেছি, এবার শোনো। যেভাবে এখানে কারো কিছু লিখার বাকি আছে, একটু দ্রুত লিখে ফেলো। প্যাটার্ন কেন লিখলাম? কারণ হচ্ছে 5টা প্রকারে, অর্থাৎ এই 5টা প্রকারভেদে যে কোনো প্রকারভেদে মানুষ কথা বলতে পারে। এই ন্যারেশন যে আমরা করব, এখানে এই 5টা প্রকারভেদ থেকে লাইনগুলো থাকবে। বুঝতে পারতেছো কথা? এই 5টা প্রকারভেদের যে লাইনগুলো থাকবে, যে যেভাবে কথা বলুক না কেন, আমরা যখন দুজনের কথাকে নিজের ভাষায় বর্ণনা করব, তখন কি আমরা ওর মতো করে বর্ণনা করব না আমার মতো করে বর্ণনা করব? ও যদি বলে যে মানে ওয়াও বলে চিৎকার করে বা মানে হুররে বলে চিৎকার করে, আমি কি আরেকজনকে বলার সময় চিৎকার করে বলবো? হ্যাঁ, জীবনে বলবো না। তাহলে এখানে আমি নিজের ভাষায় যখন বলবো, তাহলে নর্মালি যখন বলবো
নরমালি কোনো সেন্টেন্স বলা মানে এসআরডি বলা, কিসে বলা? তাহলে ন্যারেশন করার সময় আমরা আরেকটা কাজ করতে হবে, গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে সেন্টেন্স যেভাবেই থাকুক না কেন, ইন্টারগেটিভ থাকুক, ইম্পারেটিভ থাকুক, অবজেক্টিভ থাকুক, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, এক্সক্লেমেটরি থাকুক, যেটাতেই থাকুক না কেন আমরা সবগুলোকে অ্যাসার্টিভ করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? অর্থাৎ ন্যারেশনে এক ধরনের চেঞ্জিং সেন্টেন্স করা লাগবে। কেন? কারণ যে যেভাবে বলুক না কেন আমরা নিজের ভাষায় বলব। কিরকম দেখো, ধরো মুছে দিচ্ছি, হ্যাঁ মুছতে সমস্যা হবে? এগুলো লিখছো তো সবাই? আচ্ছা, যেমন দেখো এই দেখো একটা বিষয় দেখো, সাব্বির সেড হোয়াট ইজ ইউর নেম। আমরা একটা প্রশ্নবোধক বাক্য দেখতেছি, তাই না? ওয়ার্ড দিয়ে, অথবা আরেক ধরনের বাক্য ধরো হইতে পারে, ধরো নরমালি অক্সিলারি ভার্ব দিয়ে। সাব্বির সেড আর ইউ ম্যাড, তুমি কি পাগল? ধরো দুইটা বাক্য, হ্যাঁ দুইটা বাক্য লিখলাম, একটা এই WH ওয়ার্ড দিয়ে লিখলাম আর একটা কি দিয়ে লিখলাম? অক্সিলারি। আমরা কিন্তু চেঞ্জে যাই না এখন, আমি জাস্ট বুঝাচ্ছি তোমাদের সবগুলা কেমনে অ্যাসার্টিভ হয় চেঞ্জ করার সময়। এই যে দেখো, সাব্বির যেহেতু প্রশ্ন করছে আমরা কি লিখবো এখানে? আস্কড। ওকে, আমি অ্যানসার সহ লিখে ফেলতেছি। হ্যাঁ অ্যানসার তো আমরা তো এখনো নিয়মে যাই নাই। ওয়ার্ড এখানে দেখো, এখানে এটা প্রশ্নবোধক কিভাবে WH ওয়ার্ড এর পরে অক্সিলারি ভার্ব আসে, তাই না? এই দেখো WH ওয়ার্ড এর পর কি আসছে? অক্সিলারি ভার্ব আসছে না? এরপরে সাবজেক্ট আসছে। সাবজেক্ট কি? সাবজেক্ট তার মানে ইওর নেম। সাবজেক্ট কি? ইওর নেম। ওকে, তাহলে এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা ইয়া। তো আমরা এটা অ্যানসার করার সময় কিভাবে করে দেখো, সাব্বির আস্কড, দ্যাট এর জায়গায় ওয়ার্ডটা বসাই, এরপরে সাবজেক্ট লিখি। দেখো ধরো কাকে জিজ্ঞেস করছে, কেউ একজনকে ধরো জিজ্ঞেস করছে হোয়াট ইওর নেম, ধরো হচ্ছে যে কাকে জিজ্ঞেস করছে, সেড ধরো মাইশা হোয়াট হার নেম ওয়াজ। এবার দেখো বিষয়টা কি, দেখো এই সাবজেক্ট প্লাস ভার্বে কিন্তু আমরা ঠিকই নিয়ে আসছি। আমরা WH ওয়ার্ড এর পরে আর কোনো কি লিখি নাই, অক্সিলারি ভার্ব লিখি নাই, অর্থাৎ আমরা অ্যাসার্টিভ করে ফেলছি। কি করে ফেলছি? অ্যাসার্টিভ করে ফেলছি। আরো কিভাবে করবো দেখো, আর ইউ ম্যাড, এখানে আরটা সামনে চলে আসছে, এটা অক্সিলারি ভার্ব, আর ইউ ম্যাড হচ্ছে সাবজেক্ট। দেখো অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসে, তাই না? অক্সিলারি ভার্বের পরে কি বসে? সাবজেক্ট বসে না? এখন দেখো এটাও করার সময় আমরা সেম কাজ করব, যে সাব্বির সেড এর জায়গায় লিখবা আস্কড। সাব্বির জিজ্ঞেস করেছে, ইফ অর্থ কিন্তু যদি না, ইফ অর্থ হচ্ছে এখানে কি না, ইফ অর্থ কি? কি না। তাহলে ইফ প্রথমে সাবজেক্ট বসবে। দেখো ইফ, ধরো এখানেও সেম মাইশা, ধরো ইফ শি, ম্যাডটা কিন্তু নরমাল আলাদা একটা অংশ, ইউটা হচ্ছে সাবজেক্ট আর আরটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট ইউ ছিল, তাহলে মাইশার জন্য শি হবে, আর শি এরপরে ভার্ব বসবে ওয়াজ ম্যাড। আমরা নিয়মে যাই না, জাস্ট তোমাদের দেখাচ্ছি যে দেখো এটা ন্যারেশন হবে এইভাবে, ইফ শি ওয়াজ ম্যাড, সে পাগল কিনা। একটু হচ্ছে সাব্বির মাইশাকে জিজ্ঞেস করছে তুমি কি পাগল, আর এখানে আমরা বলতে সাব্বির মাইশাকে জিজ্ঞেস করেছিল যে সে পাগল কিনা। দেখো সাবজেক্ট ভার্ব আসছে, আর এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছিল, তাই না? অর্থাৎ আমরা ন্যারেশন করার সময় সবগুলো সেন্টেন্সকে কিসে আনবো? অ্যাসার্টিভ আনবো, তাই না? আমরা এখনো নিয়মে গেছি? নিয়মে যাই না, জাস্ট তোমাদের আমি বেসিকটা বুঝাইলাম আজকে। হ্যাঁ আগামী ক্লাসে নিয়মে যাবো, এরপর ডিরেক্ট এক্সেসে চলে যেতে পারবো। এক ক্লাসে আমরা নিয়ম সব করে ফেলবো, কোনো নিয়ম নাই আসলে। ওকে।